প্রতি রাতে ডলি অনুভব করে তার কম্বলের মধ্যে কে যেন ঢুকেছে, তার স্পর্শকাতর জায়গায় আদর করছে, তাকে কি যেন শক্ত করে জড়িয়ে ধরেছে, তার সমস্ত শরীরে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। ডলিও উত্তেজিত হয়ে উঠেছে, উত্তেজনার চরম পর্যায়ে একে অপরকে জড়িয়ে ধরে আদর করছে। হঠাৎ ডলি চিৎকার দিয়ে উঠে বসে হাঁপাচ্ছে, সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গেছে। রুমের চতুর্দিকে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। কম্বলটা তুলে দেখলো, কিন্তু কম্বলের নিচেও কেউ নেই। মনে মনে ভাবলো, কে আমার সাথে প্রতি রাতে এমনটা করে, কে আমাকে উত্তেজিত করে? আমি কি স্বপ্ন দেখি, নাকি আমার মনের ভুল ধারণা? ফজিলা বেগম গভীর ঘুমে মগ্ন। তোরাবালি ওয়াশরুম থেকে এসে বিছানার কাছে দাঁড়িয়ে ফজিলা ফজিলা বলে কয়েকবার ডাক দিল। ফজিলা বেগম ঘুম ঘুম চোখে উঠে বসে বলল, কি হয়েছে? এই মাঝরাতে ডাকছো কেন? আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তুমি কি শুনতে পাওনি? ডলি চিৎকার দিয়েছে। ও তো প্রতি রাতে চিৎকার দিয়ে ওঠে, এটা তো নতুন কিছু নয়, নতুন পুরনো কোনো কথা নয়। ও আমাদের মেয়ে, ও কেন প্রতি রাতে চিৎকার দিয়ে ওঠে সেটা আমাদেরই দেখতে হবে। যাও তো দেখো কি হয়েছে। ফজিলা বেগম কোনো কথা না বলে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। ডলি আবার শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবছে তার সাথে কেন এমন হচ্ছে, কারণটা কি? এমন সময় ফজিলা বেগম ডলির রুমে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়িয়ে ডলিকে ধমক দিয়ে বলল, আচ্ছা আমাকে খুলে বলতো তোর প্রতি রাতে কি হয়, কেন এভাবে মধ্যরাতে চিৎকার দিয়ে উঠিস? মা, তোমাকে আমি কতবার বলেছি কে যেন আমাকে জড়িয়ে ধরে, তারপর আমার সারা শরীরে হাত দেয়, আমার গোপনাঙ্গে হাত দিয়ে আমাকে ব্যথা দেয়। ফজিলা বেগম ডলির পাশে বসে বলল, তুই এসব দুঃস্বপ্ন দেখছিস, কিন্তু আম্মা আমার তো খুব খারাপ লাগে। ঠিক আছে, আজকের মতো ঘুমিয়ে যা, আগামীকাল মফিজ কবিরাজের কাছ থেকে তোর জন্য একটা শরীর বন্ধের তাবিজ নিয়ে আসবো। ঠিক আছে মা। ডলি আবার শুয়ে পড়ল। ফজিলা বেগম রুম থেকে বের হয়ে আসলো। রুমের বাইরে এসে ফজিলা বেগম মনে মনে ভাবলো, সত্যিই কি ও দুঃস্বপ্ন দেখে, নাকি অন্য কিছু? অন্য কিছু কিভাবে হবে? মেইন দরজা তো বন্ধ থাকে, রাতে বাসার মধ্যে প্রবেশ করার মতো তো কেউ নেই। সকালেই মফিজ কবিরাজের কাছে যেতে হবে। ফজিলা বেগম ভাবতে ভাবতে তার বেডরুমের দিকে চলে গেল। সকালবেলা গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই ডলির ভাবি শান্তা সামনে এসে দাঁড়িয়ে বলল, প্রতিদিন রাতে ব্যথায় চেঁচামেচি করবে, চিৎকার করবে, আর তোমার চিৎকার শুনে আমাদের ঘুম হারাম হয়ে যাবে। সকালবেলা উঠে আবার গোসলও করবে। তুমি অবিবাহিত মেয়ে, তাহলে এসবের মানে কি? ডলি তার ভাবিকে ভালো করে চেনেন, সে কোন প্রকৃতির মানুষ, তাই কথা না বাড়িয়ে ডলি তার রুমের দিকে চলে গেল। শান্তা বুঝতে পারল ডলি তাকে বিরক্ত মনে করছে, তাই রাগে হনহন করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রাজীব রুম থেকে বের হতেই শান্তা সামনে এসে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছি। এভাবে আর কতদিন? বুঝলাম না, তোমার বোন প্রতি রাতে চিৎকার চেঁচামেচি করে, আমার মেয়ের ঘুম ভেঙে যায়, তারপর প্রায় 2 ঘন্টা কান্নাকাটি করে। তুমি তো নাক দেখে ঘুমো, তুমি তো আর টের পাও না যত যন্ত্রণা আমার। তোমার বোন যে রাতে চেঁচামেচির পর সকালে উঠে গোসল করে, তোমার বোনের মতিগতি কিন্তু ভালো না। তুমি এসব কি বলছো? আমার বোন ডলি এরকম না। তোমার যে ঘুম তুমি কি করে জানবে? আর সারাদিন থাকো দোকানে, তোমার বোন সম্পর্কে তোমার কি ধারণা আছে? সত্যি বলতে আমি কিছুই টের পাই না। সারাদিন পরিশ্রম শেষে বাসায় এসে এমন ঘুম আসে, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। খেয়াল আসবে কি করে? তোমাকে কবে থেকে বলছি একটা ফ্ল্যাট কেন, আমরা আলাদা বাসায় গিয়ে থাকি। কিন্তু না, তোমার মা বাবা ভাই বোনের সাথেই তোমার থাকতে হবে। দেখো শান্তা, তোমার সব কথা মানতে আমি রাজি, কিন্তু মা বাবা বেঁচে থাকতে তোমার এই কথা মানতে আমি রাজি না। বলেই রাজীব বাসা থেকে বের হয়ে গেল। শান্তার আগে ফোঁস করতে লাগলো, এই নে, এই তাবিজটা গলায় বেঁধে রাখবি, আর রাতে এই পড়া পানিটা অল্প কিছু নিয়ে পানির সাথে মিশিয়ে খাবি। আচ্ছা ঠিক আছে আম্মা। এমন সময় শান্তা এসে পাশে দাঁড়িয়ে বলল, আমার মনে হয় না কোনো পানি পড়ার তাবিজে আপনার এই মেয়ের এই বদরোগ কমবে। বৌমা, তুমি এসব কি বলছো? আমি কি বলছি আপনি কি বুঝতে পারছেন না? প্রতি রাতে যে আপনার মেয়ের চিৎকার চেঁচামেচিতে ঘুমোতে পারি না, আপনার নাতনির যে ঘুম ভেঙে যায়, তারপর যে সারা রাত কান্না করে, সেটা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছয় না? বৌমা, কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছি, আর পানি পড়াও দিয়েছে। আমার বিশ্বাস এরপর থেকে ডলি আর ঘুম থেকে চিৎকার দিয়ে উঠবে না। আপনার এই তাবিজের পানি পড়ায় জানি কোনো কাজ হবে না। তারপরও বলছি, কাজ হলে তো ভালো, তা না হলে আমি আগামীকাল সকালে বাপের বাড়িতে চলে যাব। বলেই শান্তা হনহন করে তার রুমের দিকে চলে গেল। ডলি বলল, মা, আমার জন্য অনেকগুলো কথা শুনতে হলো, কিন্তু আমি কি করব বলো? আমি তো সত্যি অনুভব করি কে যেন আমার শরীরে হাত দেয়, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, সেজন্যই তো আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। ফজিলা বেগম আর কোনো কথা না বলে বেডরুমের দিকে চলে গেল। ডলি বুঝতে পারলো তার মা ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু কি করবে সেটাই বুঝতে পারলো না। কি ব্যাপার, বৌমা চেঁচামেচি করলো কেন? বৌমার স্থানে যদি আমিও থাকতাম তাহলে আমিও চেঁচামেচি করতাম। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে বলছো? তুমি জানো না প্রতি রাতে ডলি স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ওঠে? তা কবিরাজের কাছ থেকে কিছু নিয়ে এসেছো? তাবিজ আর পানি পড়া দিয়েছে, দেখো এখন কি হয়। বৌমা তো সরাসরি বলে দিয়েছে, আর যদি ডলি রাতে চেঁচামেচি করে, চিৎকার দিয়ে ওঠে, তাহলে সে আগামীকাল সকালে বাড়ি থেকে চলে যাবে। এটা নতুন কি? অনেক আগে থেকেই তো তোমার বৌমা আলাদা হতে চাইছে, শুধু আমাদের ছেলেটার জন্য পারছে না। সেটা যদি করতে পারতো তাহলে রাজা সহ রাজত্বটা দখল করতে পারতো। তুমি একটা কাজ করো, ডলিকে নিয়ে বাগেরহাট খানজাহান আলী মাজার জিয়ারত করে এসো, আর দিঘির পানিতে যদি গোসল করে আসে, দেখবে ইনশাল্লাহ সব বালা মুসিবত দূর হয়ে গেছে। আচ্ছা সময় করে যাব, তুমি এখন আমাকে 1 কাপ চা দাও। ফজিলা বেগম রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা আপু, তোমার ভাবি আম্মার কাছে তোমার নামে অনেক বদনাম করলো, তুমি নাকি প্রতি রাতে পরপুরুষের সাথে কি জানি করো, তারপর ব্যথা পেলে চিৎকার দিয়ে ওঠো, সকালবেলা নাকি তুমি গোসল করো। পাশের ফ্ল্যাটের নীতির মুখে এমন কথা শুনে ডলি অবাক হয়ে বলল, আমার ভাবি আন্টির কাছে এসব কথা বলেছে? হ্যাঁ আপু, আমি নিজে শুনেছি, আম্মা শুধু শুনেছিল, কিছু বলেনি। ভাবি আর কি বলেছে? বেশি দিন আর এই
এই ফ্ল্যাটে থাকবে না, নতুন একটা ফ্ল্যাট কিনবে, তারপর সেখানে চলে যাবে। তোমরা নাকি তাকে খুব বেশি জ্বালাতন করছো। সত্যি কথা বলতে কি, আমি রাতে চিৎকার দিয়ে উঠি তো, সেজন্যই ভাবির বেশি সমস্যা হয়। আরো অন্যান্য সমস্যা তো আছেই। আর কি সমস্যা আপু? থাক, সে কথা না হয় আরেকদিন বলবো। এবার বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? তারপর দুজন কথা বলতে লাগলো। রাত 2টো বাজে। ডলি আজও গভীর ঘুমে মগ্ন। হঠাৎ সে অনুভব করলো আজও কম্বলের মধ্যে কে যেন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, তাকে আলতো করে আদর করছে। ডলির সারা শরীরে শিহরণ জেগে উঠল। তার মধ্যে কামনা বাসনা জাগ্রত হলো। হঠাৎ তার চোখ খুলে গেল। তার মনে পড়ে গেল আজ তাকে জানতেই হবে তার কম্বলের মধ্যে কে তাকে আদর করে। সে লাফ দিয়ে উঠে বসে পড়ল। কম্বলটা তুলে দেখলো, কিন্তু কম্বলের ভেতরে কেউ নেই। ডলি রুমের চতুর্দিকে তাকিয়ে বলল, আমার সাথে এমনটা কে করছেন? সামনে আসুন। কে আপনি? আপনার কারণে প্রতিদিন সকালে আমাকে গোসল করতে হয়, মাঝরাতে চিৎকার দিয়ে আমার ঘুম ভেঙে যায়। আপনার কারণে এই পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, আমার চরিত্রের উপর কলঙ্কের দাগ দেওয়া হয়েছে। কে আপনি? সাহস থাকলে সামনে আসুন। ডলি কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। এমন সময় ডলি চমকে উঠল। সে দেখতে পেল তার সামনে বিশাল এক কালো ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ডলি ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। কালো ছায়াটা ডলির আরো কাছে আসতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আসলে ডলির সাথে এসব কি হচ্ছে? কে এই কালো ছায়া? কে প্রতি রাতে ডলিকে ডিস্টার্ব করে? জানতে চাইলে মন্তব্য করুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।